ও মাই গুডনেস, ইটস সো পাওয়ারফুল। আমার একে এক্সেলেট করতে হচ্ছে না, তার আগে উঠতে শুরু করছে। So hello guys, welcome to another vlog. I hope you guys are doing absolutely well. Eta amar first time je I'm riding a beast like ZX-10R. I'm feeling so crazy man. এই দড়িটা দাদা, এই যে লম্বা দড়িটা, এই দড়ির নিচেই পড়েছে, এই দড়িতেই লেগেছে। আমি খেয়াল করিনি, ওটা স্পোর্টস মোডে ছিল। সামনে একটা তার রয়েছে, তো তার দেখার পরে আমি ওটাকে ব্রেক মারতে মারতে ও পুরো তারে গিয়ে লেগেছে, পুরো সিঙ্গেল আউট হয়ে গেছে। সিরিয়াসলি আমি আমার সিচুয়েশন আমি এখন বলে বোঝাতে পারবো না যে আমার মধ্যে কি হচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইডিং এর জন্য। আমার সঙ্গে আরেকটা বন্ধু যাচ্ছে, সে হলো সন্দীপ, আর আমার ভাই যাচ্ছে আমার গাড়িতে। অনেকদিন পরে আজকে রাইডে বেরিয়েছি আমরা, আর তন্ময়ের সাথে বহুদিন পরে দেখা। আর তন্ময়ের ভিডিও তো এ ক্লাস ভিডিও হয়, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো সন্দীপ ইজ ওয়ান অফ মাই বেস্ট বাডি, আর ও রেগুলার রাইডিং ব্লগ বানায়, আমি ওর চ্যানেল দিয়ে দেবো। তো গুড মর্নিং গাইস, এটা হয়তো আমার চ্যানেলের ফার্স্ট মোটো ব্লগ, আমি জানি না কেমন হতে চলেছে। হোয়াট এভার, আমরা 6টার সময় বেরিয়ে গেছি, আর পাশে বিস্ট চলছে, বিস্ট। কাকা হাঁকতে গেছিল। তো এই হলো আমাদের এখানকার ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্ট, সেটা হলো এই ওভারব্রিজটা। অনেক ছেলেপেলে এখানে আসে শুধুমাত্র আড্ডা মারার জন্য আর এই ভিউটা দেখার জন্য। আর আমি অনেকবার এসেছি এখানে ড্রোন ওড়ানোর জন্য, কারণ এই ডান সাইডে রয়েছে বেথুয়া ফরেস্ট, যেটা অ্যাকচুয়ালি বেথুয়া অভয়ারণ্য। এটার জন্য এটা বেস্ট ভাই, পেট্রোল সার্ভিস থেকে আমি 50-র উপরে পেট্রোল সার্ভিস পাচ্ছি। এর আগে অ্যাকচুয়ালি অন্য একটা বাইক ছিল, পুরোনো ভিডিও যদি দেখো তাহলে আমার ওই বাইকটার কিছু ভিডিও দেখতে পারো। আমার আগে R15 ভার্সন 2 ছিল, ডকুমেন্টসের কিছু ইস্যু ছিল বলে আমি সেটাকে এক্সচেঞ্জ করে এইটা লাস্টে নিয়েছি। আমি ভেবেছিলাম কলকাতার সিটিতে চালানোর জন্য 125 ইজ দ্য বেস্ট অপশন বিকজ অফ পেট্রোল সার্ভিস, তো এর জন্য আমি এটাকে নিয়েছিলাম। বাট একে নিয়ে আমি সিকিম ঘুরে চলে এসেছি। আমরা এখন ঢুকছি মুড়াগাছা, বেথুয়াডহরির পরের স্টেশন। বেথুয়াডহরি থেকে কলকাতা আসতে গেলে গাছা বাজার, সরি এটা গাছা বাজার, এর যে ট্রেন স্টেশনটা সেটা হলো মুড়াগাছা স্টেশন, কিন্তু এই বাজারটাকে গাছা বাজার বলে। হেলমেটের মধ্যে মাইকটা খুব প্রবলেম করছে। I can feel it, he is having so much fun, but yeah, I love you, don't be positive. Oh, সকাল, this is a beautiful scene. সকালে কিছু একটা শুরু করার মজাই আলাদা, সকালের আলাদা একটা ভাইব থাকে। আমি বুঝতে পারছি না ওর কি কষ্ট হচ্ছে কিনা চালাতে, কারণ ও বারবার আগে চলে যাচ্ছে চালিয়ে, আর আমি পেছনে পড়ে যাচ্ছি। কারণ আমি এটাকে চেষ্টাও করছি না 80-র উপরে ওঠানোর, যদিও 100 ওঠে। আমার অনেক পুরনো একটা ড্রিম ছিল এটা, যে আমি মোটো ব্লগ শুরু করব। কাশ আমার কাছে একটা গোপ্রো হতো, আমি মোটো ব্লগ করতে পারতাম। পরে যখন সব ইকুইপমেন্ট আমার কাছে চলে এসেছে, তখন তো আমি পুরো ইউটিউব থেকে ব্রেক নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, অফিসিয়ালি ফার্স্ট টাইম আই এম মোটো ব্লগিং। ইয়েস, ইটস গোনা বি সো মাচ ফান। তো আমি জানি না অ্যাকচুয়ালি ইউ গাইজ আর হ্যাভিং ফান অর নট, বাট আই এম হ্যাভিং সো মাচ ফান, আর দ্যাটস অল ম্যাটার ফর মি। অলসো ইউ গাইজ ম্যাটার ফর মি, বিকজ all of this struggle, all of this work doing just for you to show you my vlog, my lifestyle, so that's why you guys also matter to me. Yes, keep supporting. এটা হলো মায়াপুরের রাস্তা, এখান থেকে মায়াপুর ঢুকে গেল। তুমি কৃষ্ণনগর থেকে এসে বাস ধরতে হবে মায়াপুরে যাওয়ার জন্য। যদি মায়াপুরের বাস ধরতে যাও, তো এর পাশেই রয়েছে দুর্গা মন্দিরটা, যে মন্দিরে আমাদের দাঁড়ানোর প্ল্যান আছে। ঢুকবি না বাইরে থেকে, ঢুকবি না। তো এটা হলো দুর্গা মন্দিরটা, যেটা আমরা ড্রোন ভিউ নেবো। তো আমরা এখানেই কোথাও একটা সাইডে দাঁড়িয়ে যাই। সন্দীপ, আমার অনেক বড় একটা কোশ্চেন, সেটা হলো যে আমি যে তোর সাথে চালাচ্ছি, ঠিক আছে, তুই এত স্পিডে শাহ করে বেরিয়ে যাচ্ছিস, আমি যে তোকে ধরতে পারছি না, তোর কষ্ট হচ্ছে না? আমি স্কুটির সঙ্গে সুপার বাইক নিয়ে রাইড করেছি। ও আচ্ছা, কোনো ব্যাপার তাহলে ঠিক আছে। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি স্পিড ওঠাতে পারছি না, মালটা চলে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে আমার জন্য। আমি স্কুটির সাথেও সুপার বাইক নিয়ে রাইড করেছি, আমার মানে কোনো ব্যাপার না, সব বাইকের সঙ্গে আমার কমফোর্টেবল। ও হ্যালো গাইস, উই আর রেডি টু ফ্লাই, লেটস ফ্লাই।
তো এখন আর এগুলোর কোনো কাজ নেই। আমি জাস্ট ভাবতে পারছি না যে আই লস্ট মাই এফপিভি। আমি সিরিয়াসলি আমি এখন অবধি আমার মেন্টাল স্টেট কী রয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এটাই আমার লাস্ট সাকসেসফুল ফ্লাইট ছিল। এখানকার কোনো শট আমার কাছে নেই, কিচ্ছু দেখাতে পারবো না, কারণ আমি ড্রোন থেকে কোনো ফুটেজ রিকভার করতে পারিনি। এক হয় আবাটার যে গোগলসটা হয়, গোগলসের এখানে একটা মেমোরি স্লট থাকে, সেই মেমোরি স্লটে যদি মেমোরি কার্ড ঢোকানো থাকতো তাহলে আমি হয়তো ফুটেজগুলো রিকভার করতে পারতাম, কিন্তু এর মধ্যে কোনো এসডি কার্ড ছিল না। তো এর জন্য আমি কোনো রকম কোনো ফুটেজ রিকভার করতে পারিনি। যা শ্যুট করেছি, যা ছিল সব ড্রোনের মধ্যেই ছিল। আমাদের ফার্স্ট ব্রেক ছিল এটা। আমরা দাঁড়িয়েছিলাম দুর্গা মন্দিরের পাশে, সেখানে এফপিভিটা ওড়ালাম। খিদে পেয়েছে ভাই, বিশাল খিদে পেয়েছে, কিছু খেতে হবে। তো আমি ভাই এই বিস্টকে এখন চালাতে যাচ্ছি। হর হর মহাদেব। ও I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it one. এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য রাইড শুরু করলাম। কৃষ্ণনগর ঢোকার আগে একটা নদী গেছে ওখান দিয়ে, সেটা হলো জলঙ্গি নদী। এই সেই জায়গা, এখানেই ড্রোনটা পড়েছে পুরো মিডিল পোর্শনটায়। তো ওই রেল ব্রিজের এফপিভিটাকে আমি ফ্লাই করেছিলাম। এই দড়িটা দাদা, এই যে লম্বা দড়িটা, এই দড়ির নিচেই পড়েছে, এই দড়িতেই লেগেছে। একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ড্রোনটা গিয়ে ওই দড়িতে লাগলো, লেগে পুরো নদীর মাঝখানে। তার দেখার পরে আমি ওটাকে ব্রেক মারতে মারতে ও পুরো তারে গিয়ে লেগেছে, পুরো সিগন্যাল আউট হয়ে গেছে। আমি এসে দৌড়ে নেমেছিলাম এই জলে, কিন্তু যা ডিপ দেখলাম তাতে আমার মনে হয় না আমার দ্বারা সম্ভব। আমার মাথায় তখন জাস্ট কিচ্ছু ছিল না, আমি সব কিছু ওইভাবেই বাইকের উপর ফেলে রেখে ছুটতে শুরু করলাম। সন্দীপ দাঁড়িয়েছিল, ভাই আমার পেছনে পেছনে ছুটতে শুরু করলো। আমরা দুজন গেলাম ও নদীর সাইডে গিয়ে আমি 1 সেকেন্ডও দেরি করিনি। আমার জামা প্যান্ট সব কিছু খুলে শুধু আন্ডারওয়্যার পরে নদীতে ঝাঁপ দিলাম। আর নদীতে ঝাঁপ দেওয়ার পর আমি চেষ্টা করলাম যে আমি নিচে অবধি পৌঁছাতে পারি কিনা। সিরিয়াসলি আমি আমার সিচুয়েশন আমি এখন বলে বোঝাতে পারবো না যে আমার মধ্যে কী হচ্ছে। তখন আমার মধ্যে থেকে আস্তে আস্তে আশা যেতে শুরু করেছে যে আমি আর হয়তো এটাকে পাবো না। অন্য ঘাটে গেলাম, ঘাটে গিয়ে ওখানে কিছু ছেলে পেলে পেলাম, তারা বললো যে হ্যাঁ হেল্প করতে পারি। তো সেখান থেকে 3-4 জন ছেলে আসলো, পাশের গ্রাম থেকে একটা নৌকো নিয়ে আসা হলো। তো আমার অবস্থা এখন ব্যক্ত করার মতো সিচুয়েশন নেই। আমি এখন অবধি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণ তো আন্ডারওয়্যার পরে একে ওকে খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ আমার যে ড্রেস সেটা আমি নদীতে নামার আগে ওই সাইডে এই পিলারগুলোর এখানে রেখে তারপরে নেমেছি। যাই হোক, দুজন চেষ্টা করলো, এখানকার লোকাল ছেলে তারা অনেক থেকে এক্সপার্ট ডুব দিতে। এখন একটা কাকা যে নৌকো নিয়ে এসেছিলো, সেই কাকাটা বললো যে আমি জাল নিয়ে আসছি, যে খ্যাপলার জালগুলো হয়, তুই এরকমভাবে থাকিস না। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো সেই খ্যাপ দেয় সেই জালগুলো আসবে, মাছ ধরা জাল মনে হচ্ছে, মানে এমনি টানানোর যেগুলো থাকে হবে এগুলো। আমার আশা আরও কমে গেছে, বাট আমি তাদের আন্ডার এস্টিমেট করতে যাচ্ছি না। মোটামুটি 5-7 জন ট্রাই করেছে ওখানে ডুবিয়ে মাটি ছোঁয়ার, বাট ওখানে এতটাই ডিপ, নর্মাল মানুষের দ্বারা অক্সিজেন ছাড়া নিচে অবধি পৌঁছানো সম্ভব না, কারণ সবাই শেষ অবধি চেষ্টা করেছে। এরপরে আমি তো আশা ছেড়েই দিলাম, আশা ছেড়ে আমরা ওখান থেকে চলে গেলাম। সন্দীপ আমাকে বললো ভাই প্ল্যান ক্যান্সেল করে লাভ নেই, প্রচুর খিদে পেয়েছে। আর ওই সময় আমার মধ্যে কোনো খিদে টিদে কিচ্ছু ছিল না, আমি যে ভুলেই গেছি যে আমি খাইনি সকাল থেকে বা আমার খিদে পেয়েছিল। এত কিছু হওয়ার পরেও আমরা প্ল্যান ক্যান্সেল করিনি, আমরা যাচ্ছি মাদারসাটে খেতে। আর সিরিয়াসলি ইট ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টিং যে আমাকে ওখান থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্টের সঙ্গে বেরোতে হয়েছে। তো কৃষ্ণনগর পার করে বাদিকে মাদারসাট। অনেক আগে একবার এসেছিলাম, তখন ভেতরটা এক্সপ্লোর করেছিলাম, কিন্তু লাস্ট একবার যখন আসলাম ভেতরটা অতটা এক্সপ্লোর করা হয়নি, কারণ অনেক সময় ছিল না, শুধু খেতে এসেছিলাম, খেয়ে দিয়ে আবার চলে গেছি। তো আমাদের এই এরিয়ার মধ্যে ওয়ান অফ দ্য পপুলার হোটেলস। চলো, এর আগে যেবারে আসলাম সেবার অনেক ভিড় ছিল, এত ফাঁকা হতে পারে সেটা তো ভাবাই যায় না। তো আমাকে দেখে এরকম ফিল হচ্ছে, কারণ আমার চুল ফুল এখনও ভেজে। আমি দুবার অলরেডি নদীতে নেমেছি আর ওদের সঙ্গে অনেকবার ডোবার চেষ্টা করেছি, বাট একটা কাকা বলছিল যে 12 হাতের মতো জল, কিন্তু আমি সিরিয়াসলি ডুব দিয়ে চেষ্টা করেছি। 12 হাত হতেই পারে না, কমপক্ষে মোটামুটি 2তলা 3তলা সমান জলের গভীরতা হবে। সেটাই, মানে হয় না সেই রাস্তায় কেউ পড়ে থাকলে বন্ধুরা এসে বলে এই চল ওর চল, ঠিক আছে, ওই ছাড়া আর কোনো কথা বলার থাকে না, সেরকমই ব্যাপার হয়েছে। ওরা আমাকে এখন কি বলতে পারে, আমার অবস্থা দেখে ওরা সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শান্ত হওয়াটা পসিবল না, কারণ অলমোস্ট 1.5 লাখ টাকার উপরে একটা জিনিস জলের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ, আমার কাছে এখন একমাত্র ওই ড্রোনটাই ছিল। অ্যাকচুয়ালি আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, আর অরেঞ্জ জুসটা এক্সট্রিম মিষ্টি, যেটা আমার খেতে খুব কষ্ট হচ্ছে, বাট স্যান্ডউইচটা সেই নেক্সট লেভেল। টাটা ভাই। সিরিয়াসলি ইটস এ বিস্ট, মানে আমি প্রথম যখন এটাকে থ্রটল করলাম, এর পাওয়ার দেখে আমি ভাবছিলাম যে আমি এটাকে মেনটেন করতে পারবো তো।
কবে যে নিজের একটা হবে। আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে স্পোর্টস বাইকের খুব ইচ্ছে ছিল যে আমার কখনো একটা স্পোর্টস বাইক হবে। আমি যখন 12-এ পড়ি তখন আমার ফার্স্ট বাইক সেটা হলো R15 ভার্সন 2, আর সেটা আমি মোটামুটি 11 বছর 10 থেকে 11 বছর আমি ওই বাইকটাকে রাইড করেছি। কখনো যদি আমি এফোর্ড করতে পারি একটা সুপার বাইক, তাহলে প্রথমে তো আমি ট্যুরার বাইক নেব, তারপরে স্পোর্টস বাইকের কথা ভাববো। পুরো বেথুয়াডরি অভয়ারণ্য এই জায়গাগুলোতে তেমন হরিণ টরিণ নেই, কিন্তু কিছুটা রিজার্ভ ফরেস্ট আছে যেটাকে পুরো ঘেরাও করে আটকে রেখেছে। তার মধ্যে মোটামুটি কিছু বন্য প্রাণী দেখা যায়। এটা যুগপুর বাজার, যেটা কৃষ্ণনগর থেকে যেতে বেথুয়াডরির আগেই পড়ে। যুগপুর বাজারটা পার করলেই তুমি বাদিকে দেখবে বেথুয়াডরি ফরেস্টের যে মেইন গেট। আমি শুধু ভাবছি ও কি করে হাজার হাজার কিলোমিটার এটা রাইড করে, কারণ পুরো কোমর হিলে আছে আমার। কোমরিয়া করে লাফালা। বাদিকে পড়ছে বেথুয়াডরি ফরেস্টের মেইন গেট। এখানে টিকিট কাউন্টার আছে, তো এখান থেকে টিকিট কেটে সম্ভব ভেতরে ভিজিট করা। আগে অনেক কম টাকা ছিল টিকিটের প্রাইস, তো এখন দিন দিন বাড়ছে। সামনে দেখা যাচ্ছে আমাদের বেথুয়াডরি। ওয়েলকাম টু মাই হোম সিটি বেথুয়াডরি। এটা আমার জন্য সত্যি অনেক বড় একটা ধাক্কা। আমার কাছে একটা সময় কিচ্ছু ছিল না, আমি তখন পাগলের মতো ভাবতাম কাশ আমার কাছে একটা ক্যামেরা হতো, কাশ আমার কাছে একটা ড্রোন হতো। একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেই বুঝতে পারে যে তার জন্য একটা ইকুইপমেন্ট বা একটা ছোট্ট শখের জিনিস হওয়া মানে কত কষ্টের ব্যাপার। আর তারপরে আমার তো এটা শখের জিনিস না, আমি এটাকে প্রফেশনই বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা জিনিস আমার জীবনের খুব ইম্পর্টেন্ট। আমি অনেক অপেক্ষার পরে, অনেক স্ট্রাগলের পরে ছোট্ট করে একটা করে জিনিস হয়েছে আমার কাছে, আর তার মধ্যে এত বড় একটা জিনিস আমার থেকে হারিয়ে যাওয়া। তো এই অ্যাক্সিডেন্টের পরে আমার ড্রিম চেস করাটা আমার জন্য আরও বেশি কষ্টকর হয়ে গেল, আমার জন্য আরও বেশি কঠিন হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, যা হয়েছে সেটা তো মেনে নিতেই হবে। সব কিছু মেনে নিয়ে আবার ছুটতে শুরু করতে হবে। তো যাই হোক, আর এটা নিয়ে ভেবে লাভ নেই। তো প্লিজ গাইজ, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু কমেন্ট ইউর ওপিনিয়ন। আমার জন্য তোমাদের কমেন্ট অনেক ম্যাটার করে। আর কোনো কথা খুঁজে পাচ্ছি না যে আমি এখন কি বলবো, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছি। তোমাদের যা খুশি করো, জাস্ট ভালো থেকো আর সাবধানে থেকো। বাই।